আমি কখনো ভাবিনি যে ৭৭ বছর বয়সে আমি নয়ডা সেক্টর 18 মেট্রো এক্সিটের কাছে দুপুরে তপ্ত রোদে একা দাঁড়িয়ে থাকব আর সেটা হবে আমার নিজের ছেলের কারণে। ওর গাড়ির টায়ারের ঘর্ষণের শব্দ এখনও কানে বাজছে, যেন আমাদের তর্কের উপর শেষ সিলমোহর দিয়ে দিল। আমার হাত কাঁপছিল, রাগে নয়, অপমানে। আমি কোনো বোঝা নই। আমি ওকে বলেছিলাম, রাঘব, আমি বাচ্চা নই, আমার জীবনকে তুমি এমনভাবে ম্যানেজ করো না যেন আমি অচল। ও সেটাই করল যা ও সবসময় করে থাকে, আমার কথা মাঝপথেই থামিয়ে দিল। মা এখন বুঝতেই পারছে না, ওই ওল্ড এজ হোমটা পারফেক্ট, ডাক্তার, নার্স, অ্যাক্টিভিটিস সব কিছু আছে, শুধু নেই আমার স্বাধীনতা। আমি বললাম, আমাকে জেলে থাকতে হবে না। ব্যাস, তারপর আর কি। ও কোষে ব্রেক মারল, গাড়ি সাইডে দাঁড় করালো এবং শীতল স্বরে বলল, ঠিক আছে, যদি এতটাই ইন্ডিপেন্ডেন্ট হন তবে নিজে বাড়ি ফিরে যান, তখন বুঝবেন আপনার সাহায্য প্রয়োজন। আর ও আমাকে সেখানেই ফেলে চলে গেল। কিছু সেকেন্ড আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম, যেন শরীর নয়, শুধু আত্মা দাঁড়িয়ে আছে। তারপর আমি পকেট হাতড়ালাম, পার্স নেই। আমার পার্স বাড়ির টেবিলের উপরই পড়েছিল, তাড়াহুড়ো করে বেরোনোর সময় ওখানেই ফেলে এসেছিলাম। ফোন আমার হাতে ছিল, কিন্তু স্ক্রিনে 3% ব্যাটারি জ্বলছিল, যেন আমার সম্মানের শেষ 3% অবশিষ্ট আছে। আমি চারদিকে তাকালাম, লোক যাতায়াত করছিল, কেউ আমার দিকে তাকাচ্ছিল না। আর যদি কেউ দেখছিল তবে এমনভাবে যেন আমি বাতাস। 5 বছর আগে স্বামী চলে গিয়েছেন, 30 বছর আমি স্কুলে হিন্দি পড়িয়েছিলাম, বাচ্চাদের আত্মসম্মানের মানে বুঝিয়েছিলাম। আর আজ আমি নিজে বাসস্টপে দাঁড়িয়েছিলাম, টাকা নেই, কার্ড নেই, কোনো সাহারা নেই। আমার মনে হলো যেন কেউ আমার ভেতর থেকে কিছু টেনে বের করে নিল। আমি বসে পড়লাম। বেঞ্চের ঠান্ডা লোহার পাত আমার ব্যথা হওয়া কোমরে চিমটি কাটছিল, কিন্তু ভেতরের ব্যথা তার চেয়েও বড় ছিল। হেঁটে বাড়ি যাওয়া মানে অন্তত 6 কিলোমিটার। টাকা নেই, কারো কাছে ফোন চাইব, কিন্তু কাকে কল করব? যারা বন্ধু তারাও আমারই বয়সের, সবাই নিজের নিজের সমস্যায় ব্যস্ত। আর ছেলেকে কল করা মানে ওকে এটা প্রমাণ করে দেওয়া যে ওই ঠিক ছিল আর আমি ভুল। আমি নিজের সঙ্গেই লড়াই করছিলাম, জিদ আর প্রয়োজনের মাঝে। তখনই কেউ আমার পাশে এসে বসার মৃদু শব্দ হল। আমি পাত্তা দিইনি, যতক্ষণ না একটি শান্ত মার্জিত কণ্ঠস্বর আমার কানে এলো। মাফ করবেন, আমি অজান্তেই আপনার কথা শুনে ফেলেছি। আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। আমি ঘাড় ঘোরালাম। আমার পাশে একজন বয়স্ক ব্যক্তি বসেছিলেন, 70-এর কাছাকাছি বয়স, মুখে এক অদ্ভুত স্থৈর্য, পরনে অত্যন্ত পরিপাটি পোশাক, হালকা গ্রে রঙের কুর্তা জ্যাকেট, পরিষ্কার ইস্ত্রি করা আর হাতে সাদা লাঠি, চোখে ডার্ক চশমা। ওনার চলায়, বসায়, কথা বলায় এমন এক আত্মবিশ্বাস ছিল যা সাধারণত অর্থ এবং অভিজ্ঞতা উভয় থেকেই আসে। আমি ইতস্তত বোধ করে বললাম, আমি ঠিক আছে। ওনার মুখে মৃদু হাসি ফুটে উঠল। আমি দেখতে পাই না, কিন্তু শুনতে খুব পরিষ্কার পাই। আর আপনার ছেলে আপনাকে এখানে ছেড়ে চলে গেল, এটা আমার ঠিক মনে হল না। ওনার কথায় সহানুভূতি ছিল, কিন্তু দয়া ছিল না। দয়া আমাকে বিঁধত, কিন্তু সহানুভূতি আমাকে স্পর্শ করল। আমার মুখ থেকে বেরিয়ে এলো, ঠিক নয়, এ তো নিষ্ঠুরতা। উনি একটু এগিয়ে এসে ধীরে ধীরে বললেন, একটা ছোট্ট পরামর্শ দেব? জি। আপনি কিছুক্ষণের জন্য আমার স্ত্রী হয়ে যান। আমি চমকে গেলাম, কি? উনি খুব সহজভাবে বললেন, আমার ড্রাইভার আসছে, আপনি ওর সঙ্গে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে যাবেন। আর আপনার ছেলে আপনাকে এভাবে ফেলে গেছে, এর অনুশোচনা ওর হবেই। ওনার গলার স্বরে অদ্ভুত এক দৃঢ়তা ছিল, যেন উনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। আমি থতমত খেয়ে বললাম, না না, আমি কোনো অপরিচিতের সঙ্গে। উনি হাসলেন না, শুধু হালকা মুচকি হাসলেন। অপরিচিত? নামটা তো জেনে নিন। আমার নাম নীলকান্ত বর্মা। উনি হাত বাড়িয়ে দিলেন একদম সঠিক দিকে, যেন উনি দেখতে পাচ্ছেন। আর আপনার? আমার মুখ থেকে নিজে থেকেই বেরিয়ে এলো, শারদা মিশ্র। ওনার হাত উষ্ণ ছিল, আর ধরাটা ছিল মজবুত। শারদাজি, উনি বললেন, আমি আপনাকে একটা অপমানজনক মুহূর্ত থেকে বেরোনোর রাস্তা দিচ্ছি, এতে কোনো উপকারের ভাব থাকা উচিত নয়। তারপর একটু থেমে বললেন, যখন দুনিয়া আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে, তখন সবচেয়ে বড় অস্ত্র হল নিজেকে ডিগনিফাইড, অর্থাৎ মর্যাদাপূর্ণভাবে দাঁড়িয়ে রাখা। ওনার এই লাইনটা আমার ভেতরে কোথাও গিয়ে ধাক্কা দিল। আমি তো এটাই চাইতাম, যে কেউ আমাকে বুড়ি নয়, বরং একজন মানুষ ভাবুক। তখন একটি কালো এসইউভি ধীরে ধীরে আমাদের সামনে এসে থামল। ড্রাইভার নামল, প্রায় আমারই বয়সের, কিন্তু শরীরী ভাষা একদম প্রফেশনাল।
ও নীলকান্তজির কাছে এলো এবং খুব আদবের সাথে বলল, স্যার। নীলকান্তজি লাঠি তুললেন, খুব অভ্যস্তভাবে। সময়মতো এসেছ সুরেশ, আজ আমরা সারদাজিকে বাড়ি পৌঁছে দেব। ড্রাইভার আমার দিকে সম্মানের সঙ্গে তাকাল, কোনো প্রশ্ন ছাড়াই, যেন এই দুনিয়া ওনার কাছে সাধারণ। আমার ফোন পকেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করল, ব্যাটারি খতম, স্ক্রিন কালো। আমার কাছে এখন আর কোনো অজুহাতও অবশিষ্ট থাকল না। আমি কিছু সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে থাকলাম। ভেতরের শিক্ষক, ভেতরের ভয়, ভেতরের জেদ, তিনজনই নিজেদের মধ্যে তর্ক করছিল। তারপর আমি ধীরে ধীরে বললাম, ধন্যবাদ ম্যাম। নীলকান্তজি আমার কথা শেষ হতে দিলেন না। মাঝে মাঝে সাহায্য নেওয়া দুর্বলতা নয় সারদাজি, দুর্বলতা তখনই হয় যখন আমরা নিজেদের সম্মান ধুলোয় মিশিয়ে দিই। আমি গাড়িতে গিয়ে বসলাম। ভেতরে ঠান্ডা এসি ছিল, হালকা সেন্টের সুগন্ধ, চামড়ার সিট, যেন আমি অন্য কোনো জগতে চলে এলাম। ড্রাইভার জিজ্ঞেস করল, ম্যাডাম কোথায় যাব? আমি আমার ঠিকানা জানালাম, ইন্দিরাপুরমের একটি সাধারণ সোসাইটি। নীলকান্তজি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সরাসরি বাড়ি যেতে চাইবেন নাকি আগে এক কাপ চা? আমি চমকে গেলাম, চা? হ্যাঁ, আপনার দিনটা খুব ভারী কেটেছে, চা শরীরের জন্য নয়, মনের জন্য হয়। আমি ভাবলাম বাড়ি গিয়ে কি হবে, সেই একাকিত্ব, সেই দেয়াল, সেই রাগ। ঠিক আছে, আমি বললাম এক কাপ চা। গাড়ি ধীরে ধীরে বড় বড় রাস্তা দিয়ে এগোতে লাগল। নয়ডার ভিড় পেছনে পড়ে থাকল। তারপর গুড়গাঁওয়ের দিকের চওড়া রাস্তা, উঁচু গাছ, গেটেড এলাকা। কিছু মিনিট পর একটা বিশাল গেট এলো, গার্ড, ক্যামেরা, প্রাইভেসি। গাড়ি ভেতরে ঢুকল আর আমার মুখ দিয়ে হালকা আওয়াজ বেরিয়ে এলো। এটা কোনো বাড়ি ছিল না, এটা তো ফার্ম হাউস বাংলো ছিল। সামনে বড় লন, ফোয়ারার মৃদু শব্দ, আর এত শান্তি যে কানে নিজের হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। নীলকান্তজি বললেন, আমার ছোট্ট আস্তানা, আশা করি আপনার পছন্দ হবে। ছোট্ট আস্তানা? আমি মনে মনে বললাম, এটা যদি ছোট হয় তবে আমার ফ্ল্যাট কি? ড্রাইভার দরজা খুলল, আমি নামলাম। ভেতরে যেতেই আমি একটা জিনিস নোটিস করলাম। যদি এই মানুষটি সত্যিই লিখতে না পান, তবে বাড়িতে টেকটাইল মার্কস, রেলস বা অন্য কোনো ব্যবস্থা থাকা উচিত ছিল। কিন্তু বাড়িটি পুরোপুরি নান্দনিক বা এস্থেটিক ছিল। সুন্দর, কিন্তু ব্লাইন্ড ফ্রেন্ডলি নয়। নীলকান্তজি খুব সহজভাবে হাঁটছিলেন, কখনো দেয়াল হালকা পরে ছুতেন, কখনো পা গুনতেন, কিন্তু আত্মবিশ্বাসী বেশি ছিল। আমার মাথায় হালকা একটা প্রশ্ন জাগল, উনি কি সত্যিই? কিন্তু আমি সেটা চেপে গেলাম। সেই মুহূর্তে আমার কাছে রহস্য নয়, মর্যাদাই বড় ছিল। কনজারভেটরি মতো একটি সানরুমে আমাদের বসানো হলো। বাইরে সবুজ প্রকৃতি, ভেতরে বেতের চেয়ার আর চায়ের সুগন্ধ। একজন মহিলা স্টাফ ট্রে রাখলেন, বিস্কুট, নমকিন, লেমন কুকিজ। নীলকান্তজি চা এমনভাবে ঢাললেন যেন বছরের পর বছর ধরে করছেন। একদম সঠিক পরিমাণ, একদম সঠিক অ্যাঙ্গেল। আমি নিজেকে শান্ত রাখলাম, কিন্তু আমার চোখ সব লক্ষ্য করছিল। উনি আমার দিকে মুখ করে বললেন, এবার বলুন, আপনার ছেলে আপনাকে ওল্ড এজ হোমে কেন পাঠাতে চায়? আমি নিঃশ্বাস নিলাম। বলে, সেফটি। বলে, লোকে কি বলবে? বলে, আমি একা পড়ে যাব। নীলকান্তজি মাথা নাড়লেন। আর আসলে? আমার স্বরে হালকা তেতো ভাব এলো। ওর মনে হয় আমি ওর ইমেজ খারাপ করে দিই। ওর হিসেবে আমি ম্যানেজ করার মতো কোনো জিনিস, মানুষ নই। নীলকান্তজি খুব ধীরে বললেন, ইন্ডিয়ান ঘরগুলোতে একটা অসুখ আছে। ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসে তো বটেই, কিন্তু সম্মান করতে ভুলে যায়। ওনার কথা আমার ভেতরে জমে থাকা রাগটা একটু গলিয়ে দিল। উনি আবার বললেন, আপনি আজ যা করেছেন তা জেদ ছিল না, তা ছিল সেলফ রেসপেক্ট। আমার চোখ কিছুক্ষণের জন্য ভিজে এলো, কান্না নয়, শুধু সেই সামান্য জল যা তখন আসে যখন কেউ আপনাকে সত্যিই বুঝে নেয়। আমি সেই মুহূর্তেই ঠিক করলাম, আমি আজকের পর কাউকে আমাকে ছোট করতে দেব না। কিছুক্ষণ পর ড্রাইভার আমাদের আমার বাড়ির দিকে নিয়ে চলল। সন্ধে নামছিল। সোসাইটির গেটের কাছে পৌঁছতেই নীলকান্তজি বললেন, আপনাদের নিচে একটা নীল সেডান গাড়ি দাঁড়িয়ে আছে আর একজন লোক ঘাবড়ে গিয়ে পায়চারি করছে। আমি একদম থমকে গেলাম। আপনি কিভাবে? আমার কথা মাঝপথেই রয়ে গেল, কারণ আমি সামনে দেখলাম ওটা রাঘবই ছিল, আমার ছেলে। সেই একই অস্থিরতা, একই মেকি কঠোরতা। ও আমাকে খুঁজছিল, আর এই মানুষটি না দেখে কিভাবে বলছেন? নীলকান্তজি আমার হাত হালকা করে ছুলেন। একটা ছোট অভিনয় করবেন? উনি খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন। অভিনয়? হ্যাঁ, যাতে আপনার ছেলে একটা কথা বোঝে যে আপনি একা নন, আর আপনি দুর্বলও নন।
আমার বুক ধড়ফড় করতে লাগল। আমার কোনো ছোটখাটো প্রতিশোধের দরকার ছিল না, কিন্তু আমার একটা শিক্ষা দরকার ছিল, একটা ক্লিন, সাইলেন্ট, ডিগনিফাইড লেসন। গাড়ি আমার ছেলের গাড়ির ঠিক পেছনে গিয়ে থামল। ড্রাইভার নামল এবং খুব সম্মানের সঙ্গে এসে দরজা খুলল। মিসেস মিশ্রা, সে উঁচু গলায় নয় কিন্তু স্পষ্ট শব্দে বলল। আমি নামলাম। রাঘবের চোখ কপালে উঠল। আমি ঘুরলাম এবং নীলকান্তজিকে সাহায্য করতে লাগলাম, যেমনটা উনি বলেছিলেন। উনি নামলেন, লাঠি হাতে, রাজকীয় ভঙ্গি। রাঘব দৌড়ে এলো। মা, তুমি ঠিক আছো? আমি কল করছিলাম, ফোন লাগছিল না। আমি শান্ত স্বরে বললাম, ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। সেই ফোন যেটা 3% ছিল যখন তুমি আমাকে বাসস্টপে ফেলে চলে এসেছিলে। ওর মুখে অপরাধবোধ ফুটে উঠল। তারপরও নীলকান্তজির দিকে তাকালো। এটাকে? আমি খুব ফর্মালভাবে বললাম, ইনি নীলকান্ত বার্মাজি। উনি আজ আমাকে সাহায্য করেছেন, আর কাল একটি এনজিও ডিনারে আমাকে ইনভাইট করেছেন। রাঘবের মাথা তৎক্ষণাৎ বিজনেস মোডে চলে গেল। এনজিও ডিনার? নীলকান্তজি খুব মেপে মেপে বললেন, আমরা শিক্ষা এবং অ্যাক্সেসিবিলিটির জন্য কাজ করি। আপনার মায়ের অভিজ্ঞতার খুব মূল্য আছে। রাঘবের চোখে নতুন হিসেব শুরু হয়ে গেল। গাড়ি, ড্রাইভার, কথার ধরন, আত্মবিশ্বাস। ও বুঝে গেল যে এই ব্যক্তি সাধারণ কেউ নন। কিন্তু আমার ওর হিংসা চাই না, আমার শুধু এটা চাইছিল যে ও আমাকে ছোট না ভাবে। নীলকান্তজি আমার দিকে হালকা ঝুঁকে বললেন, কাল সন্ধ্যা 6টায় গাড়ি আসবে, যদি আপনি আসেন। আমি মুচকি হেসে বললাম, আমি আসব। ড্রাইভার ওনাকে নিয়ে ফিরে গেল। এসইউভি চলে গেল। আমি আর রাঘব সেখানেই দাঁড়িয়ে থাকলাম। কিছু সেকেন্ড বাতাসে শুধু ওর নিঃশ্বাসের শব্দ ছিল। মা, ওর আওয়াজ ধীর হয়ে গেল। আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, আমি ভুল ছিলাম। আমি চাবি বের করলাম এবং বললাম, ভয়? হ্যাঁ, তবে তার চেয়ে বেশি লজ্জা পেয়েছিলাম। তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য ফেলে চলে এসেছিলে, কিন্তু আসলে তুমি আমাকে ডিসরেসপেক্ট করেছ। আমি ওপরে যেতে লাগলাম। ও পেছন পেছন এলো। আমি তো শুধু তোমার চিন্তা করি, তোমার হাঁটু, সিঁড়ি, তোমার আর্থ্রাইটিস। আমি দরজা খুললাম, ভেতরে এলাম এবং ওর দিকে সরাসরি তাকালাম। চিন্তা আর কন্ট্রোলের মধ্যে তফাৎ থাকে রাঘব। চিন্তা প্রশ্ন করে, কন্ট্রোল আদেশ দেয়। ও চুপ হয়ে গেল। আমি আগে বললাম, আজ থেকে আমার সিদ্ধান্ত আমার সঙ্গে আলোচনা করেই হবে। তুমি আমার ছেলে, আমার মালিক নও। ওর চোখ নিচু হয়ে গেল। আই এম সরি মা, আমি কঠোর হলাম না। কারণ আত্মসম্মানের লড়াইয়ে প্রতিশোধ বা নিষ্ঠুরতা থাকে না, থাকে শুধু ফলাফল আর শিক্ষা। আমি শুধু বললাম, ক্ষমা তখনই পূর্ণ হয় যখন ব্যবহারে পরিবর্তন আসে। ও ধীরে ধীরে বলল, বদলাবে। ও চলে গেল। আমি একা বসে চা বানালাম। সাধারণ চা, কিন্তু মনটা ছিল অসাধারণ। কারণ আজ কেউ আমাকে নতুন করে চিনেছে। কিন্তু সেই রাতে আমার ভেতরে একটা প্রশ্ন ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল। নীল কার, পায়চারি করতে থাকা লোক, এসব একজন অন্ধ মানুষ কিভাবে বলতে পারেন? আর যদি তিনি অন্ধ না হন, তবে তিনি মিথ্যে কেন বেছে রয়েছেন? এই ভাবনার মাঝেই আমার ফোন চার্জ হয়ে অন হল এবং একটি অজানা নম্বর থেকে মেসেজ এলো, আজকের ছোট শিক্ষাটা কাজে লেগেছে, কাল দেখা হবে। এন। আমি স্ক্রিনের দিকে তাকালাম এবং আমার ভেতরে প্রথমবারের মতো ভয় নয়, কৌতূহল জাগল। যেন আমার জীবনের পরের পাতাটি নিজেই আমাকে ডাকছে। পরের দিন সকালে আমার ঘুম বেশিক্ষণ টিকল না। চোখ খুলতেই গতকালের পুরো দৃশ্যটা আবার সামনে চলে এলো। মেট্রো এক্সিটের গরম হাওয়া, খালি পকেট আর সেই কালো এসইউভির দরজা, যা আমার কাছে কোনো নতুন অধ্যায়ের মতো খুলেছিল। আমি রান্নাঘরে গেলাম, উনুন জ্বালালাম এবং চায়ের প্রথম চুমুক দিয়েই নিজেকে একটা কথা পরিষ্কার বললাম। আজ আমি কারো করুণার কাহিনী হব না। আজ আমি নিজের সম্মানের শর্তে চলব। ফোনে এনের মেসেজটা আবার দেখলাম। মাত্র 1 লাইন, তবুও তাতে যেন পুরো আত্মবিশ্বাস ছিল। আজকের ছোট শিক্ষাটা কাজে লেগেছে। আমার রাগ হল না, আমার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। কারণ এটাই সত্যি ছিল, কাজে লেগেছিল। কিন্তু আমার ভেতরে দ্বিতীয় প্রশ্নটিও ছিল, যা সারা রাত চুপ করেনি। যে মানুষটি নিজে দেখতে পায় না বলে দাবি করেন, তিনি আমার ছেলেকে নীল গাড়ির পাশে পায়চারি করতে দেখা নিয়ে কিভাবে বলতে পারেন? আমি সারাদিন বাড়ির ছোটখাটো কাজ করতে থাকলাম, কিন্তু মস্তিষ্ক প্রতি 5 মিনিটে ওখানেই ফিরে যাচ্ছিল। এটা কি সত্যি নাকি অভিনয়? দুপুরে দরজার ঘণ্টা বাজল। আমি বুঝলাম রাঘব এসেছে। ও গতরাতের পর প্রথমবার এত তাড়াতাড়ি আসার সাহস করল। দরজা খুলতেই দেখলাম ওর চেহারা বদলে গিয়েছে। চোখে সেই পুরনো তাড়াহুড়ো ছিল না, এখন তাতে এক ধরনের ঘাবড়ে যাওয়া ভাব ছিল। যেন ও প্রথমবার বুঝতে পারছে যে মাও নিজের জায়গায় অটল হয়ে দাঁড়াতে পারে। মা,
আমি তোমার পার্স খুঁজে পেয়েছি। ও হাতে আমার পার্সটা এগিয়ে দিল। তারপর নিচু স্বরে বলল, আর কালকের জন্য আমি কি তোমাকে ড্রপ করে দেব? আমি পার্সটা নিলাম এবং শান্ত স্বরে বললাম, ড্রপ নয়, সাথে চললে চলো, না হলে আমি আমার মতো করে যাব। ও চুপ করে থাকল। তারপর মাথা নাড়ল, আমি সাথে চলব। ওই সাথে চলার মধ্যে একটি স্বীকারোক্তি ছিল যে এখন ও আমার সিদ্ধান্ত আটকাতে পারবে না, শুধু তাতে সামিল হতে পারে। সন্ধ্যা পর্যন্ত সোসাইটিতে খবর ছড়িয়ে পড়েছিল। আমাদের বিল্ডিংয়ের আন্টিদের লবি যেন একটা আদালত। কেউ বলল, কাল সারদাজি বড় গাড়িতে এসেছিলেন। কেউ ফিসফিস করে বলল, কোথাও কোনো আত্মীয় নয় তো? আর কেউ সেই পুরনো লোকে কি বলবে মার্কা তীর ছুড়ল। এই বয়সে এসব? আমি হাসলাম। আমি জানতাম সমাজের সবচেয়ে বড় অভ্যেস হল কারোর ডিগনিটিকে গসিপ বানিয়ে দেওয়া। আর আজ আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি গসিপের চা হব না। সন্ধ্যা 6টায় ঠিক সেই এসইউভি নিচে চলে এলো। ড্রাইভার নামল, হাত জোর করে বলল, নমস্তে ম্যাডাম। রাঘব ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ওর নজরে সম্মান কম আর কৌতূহল বেশি ছিল। আমরা দুজনে পেছনে বসলাম। গাড়ি দিল্লির দিকে এগোল। চাণক্যপুরী, লোদি রোডের পরিষ্কার রাস্তা, পুরনো গাছের ছায়া আর শহরের সেই বড়লোকি শান্তি। রাস্তায় রাঘব কয়েকবার কথা শুরু করতে চাইল, আবার থেমে গেল। অবশেষে বলেই ফেলল, মা, এই নীলকান্ত বর্মা কে? আমি জানলার বাইরে তাকিয়ে বললাম, কালকের আগে আমিও জানতাম না। রাঘবের গলা শক্ত হল। আর আপনি ওনার সঙ্গে ফার্ম হাউসে চলে গেলেন? আপনি বোঝেন না যে এটা আনসেফও হতে পারত? আমি প্রথমবারের মতো ওকে মাঝপথে থামালাম। রাঘব, আনসেফ ছিল তোমার আমাকে বাসস্টপে ফেলে আসা। আর সেফ ছিল ওই মানুষটি যে আমার ব্যাপারে কিছু না জেনেও আমাকে সম্মান দিয়েছিল। রাঘব ঠোঁট কামড়াল। ও কোনো উত্তর খুঁজে পেল না, শুধু একটা চোট লাগল, কারণ কথাটা সত্যি ছিল। কিছুক্ষণ পর আমরা একটি চমৎকার অনুষ্ঠানস্থলের বাইরে থামলাম। কাঠ আর পাথরের মার্জিত প্রবেশদ্বার, ভেতরে উষ্ণ আলোকসজ্জা, আর সিকিউরিটি এতটা মার্জিত যে বোঝাই যাচ্ছিল না, কিন্তু অনুভব করা যাচ্ছিল। কোনো বড় জাঁকজমক নেই, কোনো চিৎকার করা ভিড় নেই, শুধু ক্লাসিক লোকজন, ধীর সঙ্গীত আর এমন এক পরিবেশ যেখানে মানুষ নিচু স্বরে কথা বলে, কারণ তারা জানে যে ক্ষমতার জন্য চেঁচানো প্রয়োজন হয় না। ভেতরে ঢোকার সময় আমার শাড়ি আর আমার চাল দুটোকেই আমি প্রতি পদে সামলেছিলাম। আমি কারো সাথে প্রতিযোগিতা করছিলাম না, আমি শুধু আমার সম্মানটুকু ফিরে পাচ্ছিলাম। নীলকান্তজি আমাদের প্রবেশপথের কাছেই পেয়ে গেলেন। সেই একই গ্রে জ্যাকেট, সেই ডার্ক গ্লাসেস, সেই লাঠি। কিন্তু আজ ওনার শরীরী ভাষা আরও বেশি নিয়ন্ত্রিত মনে হল, যেন তিনি নিজেকে নিখুঁতভাবে তৈরি করে রেখেছেন। তিনি আমার আশার দিকে মুখ করে বললেন, সারদাজি, আপনি এসে গিয়েছেন। রাঘব সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল, হ্যালো স্যার, আমি রাঘব, ওনার ছেলে। নীলকান্তজি একদম সঠিক কোণে হাত মেলালেন, তারপর হাসলেন, আপনার ছেলে খুব প্রোটেক্টিভ। তিনি প্রোটেক্টিভ শব্দটি এমনভাবে বললেন যেন তিনি কন্ট্রোলিংও বলতে পারতেন, কিন্তু বলছেন না। রাঘব কথাটা বুঝতে পারল। ওর ঘাড়টা একটু শক্ত হয়ে গেল। তখনই এক মহিলা আমাদের দিকে এগিয়ে এলেন। বয়স প্রায় ৩০-৩৫, অত্যন্ত আত্মবিশ্বাসী, সাদাটে কিন্তু দামি সিল্কের ব্লাউজ, চুল নিপুণভাবে বাঁধা, চোখে তীক্ষ্ণতা। তিনি সরাসরি নীলকান্তজিকে বললেন, ড্যাড, এভরিথিং অন শিডিউল। তারপর ওনার নজর আমার ওপর পড়ল। ১ সেকেন্ডে ও আমাকে স্ক্যান করে নিল। আমার শাড়ি, আমার বয়স, আমার ভঙ্গি, তারপর একটি পোলাইট স্মাইল দিয়ে বলল, হ্যালো, আই এম রিয়া। নীলকান্তজি বললেন, রিয়া, ইনি সারদাজি। কাল ইনি আমাকে সাহায্য করেছেন, আর আজ আমি ওনার সম্মান ফিরিয়ে দিতে চেয়েছিলাম। ড্যাড, ইউ টু কাইন্ড, রিয়া বলল, কিন্তু ওর স্বরে নিয়ন্ত্রণ ছিল, যেন ও চাইছিল না যে ওর বাবার দুনিয়ায় কোনো অপরিকল্পিত কিছু আসুক। আমি বুঝে গেলাম, এই মেয়েটি খুব বুদ্ধিমান, কিন্তু আবেগের ক্ষেত্রে খুব সাবধানী। আর তবুও ওর এই সাবধানতার পেছনে ভয় আছে। ভয় সবসময় নিয়ন্ত্রণ বা কন্ট্রোল হয়ে বেরিয়ে আসে। অনুষ্ঠান শুরু হল। মঞ্চে অ্যাক্সেসিবিলিটি, এডুকেশন, মোবিলিটি এইডস, ইনক্লুসিভ ক্লাসরুম, এইসব বিষয়ে কথা হচ্ছিল। আমি অবাক হইনি যে নীলকান্তজি এই ফিল্ডেই আছেন। ক্ষমতার সবচেয়ে নির্মল রূপ এটাই, যেখানে টাকা শুধু লোক দেখানো নয়, বরং প্রভাব তৈরি করে। কিন্তু আমার মনোযোগের কেন্দ্রবিন্দু অনুষ্ঠান ছিল না। আমার নজর ছিল ওনার ছোটখাটো অঙ্গভঙ্গির ওপর। তিনি মাথাতে একটু কাত করতেন, যেন আওয়াজ ধরছেন।
লাঠিটা মাঝে মাঝে শুধু একটা প্রতীক বা সিম্বল হিসেবে রাখতেন, প্রয়োজনের মতো নয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, যখন একজন ওয়েটার পাশ দিয়ে যাচ্ছিল এবং ট্রের সঙ্গে হালকা ধাক্কা লাগল, নীলকান্তজির চোখ রিফ্লেক্স হিসেবে এক মুহূর্তের জন্য সেই দিকে গেল। খুব ছোট মুহূর্ত, হয়তো অন্য কেউ লক্ষ্য করত না। কিন্তু আমি শিক্ষিকা ছিলাম। আমি বাচ্চাদের ছোটখাটো নড়াচড়া থেকেই সত্য ধরে ফেলতাম। আমার বুকটা ধক করে উঠল। তাহলে কি এটাই? আমি নিজের ভেতরেই বলে উঠলাম, ইনি অন্ধ নন। ঠিক সেই সময় রাঘব আমার দিকে ঝুঁকল। মা, তুমি ঠিক আছো? আমি ধীরে বললাম, হ্যাঁ, শুধু। আর তারপর আমি নিজেকে আটকে নিলাম। এখানে সিন ক্রিয়েট করা উচিত হবে না। নীরব শক্তি, পরিষ্কার মর্যাদা। কিছুক্ষণ পর ডিনার টেবিল ওপেন হলো। সেখানে সার্ভেন্ট টেবিলের মতো কোনো অপমান ছিল না। ইন্ডিয়ান এলিট ইভেন্টে অপমান অন্যভাবে হয়। তারা আপনাকে সামনে বসিয়েও ইগনোর করে দেয়। কিন্তু নীলকান্তজি আমাকে সুপরিকল্পিতভাবে মাঝখানে রাখলেন। তিনি হোস্টের মতো বললেন, শারদাজি, আপনি কি আমার সাথে বসবেন? রিয়া 1 সেকেন্ডের জন্য ঠোঁট কামড়াল। রাঘব স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ ওর মনে হচ্ছিল এই কানেকশন ওর জন্যেও মূল্যবান হতে পারে। আর এখানেই আমার ছেলের ওপর রাগ হল। ও এখনও শিখছিল, কিন্তু পুরনো অভ্যেস চট করে যায় না। খাবার চলছিল। মানুষ শিক্ষা, সংস্কার, সিএসআর পলিসি এইসব শব্দ নিয়ে কথা বলছিল। আমি চুপ ছিলাম, কিন্তু আমি দুর্বল ছিলাম না। মাঝখানে এক মহিলা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করতেন? ওনার প্রশ্নের মধ্যে সেই বয়সজনিত করুণা ছিল। আমি হাসলাম। আমি স্কুলে পড়াতাম, এবং আমি বাচ্চাদের শুধু সাবজেক্ট নয়, সেলফ রেসপেক্টও শিখিয়েছি। ও ও বলল, তারপর নিজের কথা পাল্টে নিল। আমার কিচ্ছু এসে গেল না, কারণ আজ আমার দর্শক আমি নিজেই ছিলাম। ডিনারের পর সফট লাইটস লাগানো ছিল। মানুষ ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেল। রাঘব কোনো ব্যাংকার টাইপ লোকের সাথে কথা বলতে লেগে গেল। রিয়া স্টাফসদের ইনস্ট্রাকশন দিতে লাগল, আর আমি সুযোগ বুঝে নীলকান্তজির সাথে বাগানের পথে হাঁটতে শুরু করলাম। এটাই সেই শান্ত জায়গা যেখানে সত্যি বলা সহজ হয়। আমি কোনো ভূমিকা না করেই বললাম, নীলকান্তজি, একটা কথা জিজ্ঞেস করব? তিনি সঙ্গে সঙ্গে থেমে গিয়ে বললেন, নিশ্চয়ই। আমি সরাসরি আক্রমণ করলাম না, কিন্তু প্রশ্নটা তীক্ষ্ণ ছিল। আপনি কাল বলেছিলেন আপনি দেখতে পান না, কিন্তু আজ আপনি কিছু জিনিসে এমনভাবে রিয়্যাক্ট করলেন। আমার শব্দ শেষ হয়ে গেল। তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, আপনি খুব ভালো পর্যবেক্ষণ করেন। আমি বললাম, আমি মিথ্যে সহ্য করতে পারি না। ওনার নিঃশ্বাস ভারী হল। শারদাজি, কিছু মিথ্যে সুরক্ষার জন্য হয়, আর কিছু মিথ্যে কাউকে নিজের থেকে বাঁচানোর জন্য। আমি শান্তস্বরে বললাম, এটা কোন ধরনের? তিনি লাঠিটাকে হালকা মাটিতে ঠেকিয়ে বললেন, আমি পুরোপুরি অন্ধ নই। আমার দৃষ্টিশক্তি ওঠানামা করে, ফ্ল্যাকচুয়েট করে। কখনো ছায়া, কখনো আলো। ডাক্তার বলেছিলেন স্ট্রেসের কারণে এটা আরও খারাপ হয়ে যাবে। মিডিয়া এটাকে সেন্সেশনাল বানিয়ে দিয়েছিল, তাই আমি এটাকে প্রাইভেসি দেওয়াল বানিয়ে নিলাম। আমি ধীরে বললাম, দেওয়াল সুরক্ষা দেয় ঠিকই, কিন্তু খুব উঁচু হয়ে গেলে সেটা জেল হয়ে যায়। তিনি প্রথমবারের মতো একজন মানুষের মতো ক্লান্ত স্বরে বললেন, আপনি ঠিক বলেছেন। আমার রাগ কমে গেল, কারণ এটা কনফেশন ছিল। পুরো সত্যি নয়, কিন্তু শুরু। আমি জিজ্ঞেস করলাম, আপনি কাল আমাকে কেন বেছে নিয়েছিলেন? তিনি হালকা মুচকি হেসে বললেন, কারণ আপনার গলার স্বরে আত্মসম্মান ছিল, এবং কারণ আপনি আমার সামনে ভিক্ষা চাননি, আপনি শুধু আপনার মর্যাদা চেয়েছিলেন। আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর বললাম, আমি আপনার গল্প কাউকে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? সত্য নিজের লোকেদের থেকে লুকিয়ে আপনি তাদেরকেও কন্ট্রোলের মধ্যে রাখছেন। রিয়া আপনাকে বাঁচাতে চায়, কিন্তু আপনি তাকেও অন্ধকারের মধ্যে রাখছেন। তিনি ধীরে বললেন, রিয়া অনেক কিছু সামলায়, ও ভয় পেয়ে যায়। আমি বললাম, ভয় যদি লুকিয়ে রাখা হয় তবে তা বিষ হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা মৃদু কণ্ঠস্বর এলো, ড্যাড। রিয়া আমাদের দিকে আসছিল। ওর চোখ তীক্ষ্ণ ছিল, যেন ও জানত কোনো কথা হচ্ছে যা ওর নিয়ন্ত্রণের বাইরে। ও আমাদের কাছে এসে থামল। ইজ এভরিথিং ওকে? ও আমাকে পোলাইটভাবে জিজ্ঞেস করল, কিন্তু শব্দের নিচে ওয়ার্নিং ছিল। নীলকান্তজি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। হ্যাঁ, আমরা শুধু শারদাজির সাথে কথা বলছিলাম। রিয়া হাসল, কিন্তু সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছল না। ও বলল, শারদাজি, আই হোপ ইউ আর কমফর্টেবল। ড্যাড সামটাইমস ওভারকামিটস।
আমি কমফোর্টেবল, আমি বললাম, কিন্তু আমি ওভার কমিটমেন্টকে ওভার কন্ট্রোল বলি না। এটা বলতেই ওর মুখে হালকা শকের ভাব এলো। প্রথমবারের মতো কেউ ওকে নম্রভাবে চ্যালেঞ্জ করেছিল। ও কিছু বলতে যাচ্ছিল, তখনই এক লোক পাশে এলো, সাধারণ ব্লেজার, প্রেস লাইক ব্যাজ। ও সরাসরি রিয়াকে বলল, ম্যাম, সরি টু ডিস্টার্ব, বাট দ্য জার্নালিস্ট ফ্রম সিটি ডেস্ক ইজ হিয়ার। হি ইজ আস্কিং অ্যাবাউট মিস্টার বার্মাজ আইসাইট অ্যান্ড দ্য মিরাকেল রিকাভারি রিউমার্স। আমার ভেতরে একটি ঠান্ডা ঢেউ খেলে গেল। জার্নালিস্ট? নীলকান্তজির চেহারা একদম পাথরের মতো হয়ে গেল। রিয়ার চোখে আতঙ্ক লুকানো গেল না। ও সঙ্গে সঙ্গে বলল, টেল হেম ইটস প্রাইভেট মেডিকেল ইনফো, উই ডোন্ট কমেন্ট। লোকটা চলে গেল। রিয়া ওর বাবার দিকে তাকালো। ড্যাড, দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই উই ডোন্ট ওপেন ডোরস। তারপর ওর নজর আমার উপর পড়ল, যেন ও ভাবছে কোথাও আমি সেই দরজা নই তো। আমি নিজের ভেতরে নিজেকে স্টাডি করলাম, কারণ এটা সেই মুহূর্ত ছিল যেখানে ড্রামা সহজেই তৈরি হতে পারত, কিন্তু সাইলেন্ট স্ট্রেংথ। আমি শুধু বললাম, আপনি সত্যিটাকে গুজব হতে দিয়েছেন, এখন গুজব আপনাকে খেয়ে ফেলবে। নীলকান্তজি ধীরে বললেন, আমি ভেবেছিলাম আমি এটা কন্ট্রোল করে নেব। আমি বললাম, সত্য কন্ট্রোল করা যায় না, সত্য গ্রহণ করতে হয়। রিয়া প্রায় ফিসফিস করে বলল, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যদি এই স্টোরি বাইরে যায়, ডোনাররা পিছিয়ে যাবে, বোর্ড আমাকে সরাতে লাগবে, সব শেষ। ওর শব্দগুলো প্রথমবারের মতো আবেগে ভেঙে পড়ল। আমি বুঝে গেলাম এটা শুধু রেপুটেশন নয়, মিশনও বটে। আর মিশনের ওপর হামলা আমার কাছে পার্সোনাল হয়ে গেল, কারণ আমিও মিশনের একজন মহিলা ছিলাম, টিচার। আমি রিয়ার দিকে তাকালাম এবং খুব শান্ত স্বরে বললাম, সব শেষ হবে না, কিন্তু এখন আপনাকে নিজের সত্যি নিজের শব্দে বলতে হবে, না হলে অন্য কেউ নিজের শব্দে আপনাকে ভেঙে দেবে। রাঘব ঠিক সেই সময় ফিরে এলো। ও আমাদের চেহারা দেখে ঘাবড়ে গেল। কি হয়েছে? রিয়া ওকে খুব একটা পাত্তা দিল না। নীলকান্তজি বললেন, কিছু লোক পুরনো কেস খুঁড়ছে, হয়তো আমার সম্পর্কে। রাঘবের চেহারা বদলে গেল। ও বিজনেসম্যানের মস্তিষ্ক দিয়ে ভাবতে লাগল, পিআর টিম, লিগ্যাল নোটিস। আমি তৎক্ষণাৎ আমার ছেলের দিকে তাকালাম। রাঘব, এখন তুমি ম্যানেজার হও না, আগে মানুষ হও। ও চুপ হয়ে গেল। আমি নীলকান্তজিকে বললাম, আমি কাল আবার আসব, কিন্তু এইবার চায়ের জন্য নয়। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কিসের জন্য? আমি সরাসরি বললাম, সত্যের জন্য, আর সেটাকে সঠিক উপায়ে তুলে ধরার জন্য। রিয়া প্রথমবারের মতো আমার দিকে সত্যিই তাকালো, যেন ও আমাকে কোনো সাধারণ বৃদ্ধা নয়, বরং একজন নোঙর অ্যাঙ্কার হিসাবে মানছে। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো। আমি ধরলাম। ওপাশ থেকে একটি শীতল প্রফেশনাল কণ্ঠস্বর শোনা গেল। মিসেস মিশ্রা, আমি মিস্টার বার্মার ব্যাপারে কল করছি। আমাদের কিছু প্রশ্ন আছে। আপনাকে ওনার সাথে দেখা গিয়েছে, আমরা আপনার স্টেটমেন্ট চাই। আমার বুকটা ধক করে উঠল। হাতের ফোনটা ভারী মনে হতে লাগল। আমি নীলকান্তজিকে দেখলাম, রিয়াকে দেখলাম, আর তারপর রাঘবকে, যে এখন প্রথমবারের মতো সত্যিই ভয় পেয়েছে যে ওর মা কোনো বড় খেলার অংশ হয়ে গিয়েছেন। আমি কল কেটে দিলাম এবং আমার মনে শুধু একটা লাইনই প্রতিধ্বনিত হতে লাগল, এখন এটা শুধু মর্যাদার শিক্ষা নয়, এটা সত্যের যুদ্ধ। সেই রাতে আমি যখন বাড়ি পৌঁছলাম, তখন আমার পদক্ষেপ ভারী ছিল না, আমার চিন্তা ভারী ছিল, যেন কেউ আমার শান্ত জীবনের মেঝেটা উপড়ে ফেলেছে এবং তার নিচে একটা আস্ত অন্য শহর দেখিয়ে দিয়েছে, যেখানে সত্য, গুজব, টাকা, প্রতিষ্ঠা আর ভয় একই সারিতে দাঁড়িয়ে থাকে। রাঘব সারা পথ চুপ ছিল। ওর নিস্তব্ধতায় অনুশোচনা ছিল, কিন্তু তার চেয়ে বড় ভয় ছিল যে ওর মা এখন আর ওর আয়ত্তের কাহিনী নয়। লিফটে আমরা দুজনেই একসাথেই ছিলাম, কিন্তু দূরত্বটা ছিল এমন যেন আমরা আলাদা আলাদা তলার মানুষ। ঘরের ভেতরে আসতেই ও নিচুস্বরে বলল, মা, ওই কলটা কার ছিল? আমি পার্স রাখলাম এবং শান্তস্বরে বললাম, কারো একজনের যে সত্য চায় না, শুধু হেডলাইন চায়। রাঘব দীর্ঘশ্বাস ফেলল। তুমি ওখানে কেন গেলে, আমাকে না জানিয়েই? আমি ওর দিকে তাকালাম। তুমি আমাকে বাসস্টপে না জানিয়েই ফেলে চলে এসেছিলে রাঘব, তোমার মনে আছে? ও মাথা নিচু করে বসে পড়ল। আমি জানতাম ওকে মারতে হবে না, ভাঙতে হবে না, ওকে বদলাতে হবে। আমিও তো চাই আমার ছেলে মানুষ হোক, শুধু ম্যানেজার নয়। আমি জল খেলাম এবং বললাম, এবার শোনো, এই ব্যাপারটা বড়, আর যদি আমরা ইমোশনাল হয়ে রিয়্যাক্ট করি তবে আমরা হারব। ও সঙ্গে সঙ্গে বিজনেস মোডে চলে এলো। তাহলে আমাদের লয়ার রাখা উচিত, পিআর এজেন্সি, সিজ অ্যান্ড ডিসিস্ট। আমি হাত তুলে ওকে থামালাম। আগে সত্য, তারপর স্ট্র্যাটেজি। ও বলে উঠল, সত্য জানলে ডোনাররা পালিয়ে যাবে। আমি বললাম,
মিথ্যে বললে সব শেষ হয়ে যাবে। তারপর আমি নিচু স্বরে যোগ করলাম, সত্য যদি নিজের শব্দে বলা হয় তবে তা লজ্জা হয় না, তা মানবিকতা হয়। ঠিক সেই সময় আমার ফোনে আরও একটি মেসেজ এলো, অজানা নম্বর, শুধু একটি লাইন, আপনি কাল না বললে আমরা বলে দেব। আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা এখন ওয়ার্নিং ছিল, আর ওয়ার্নিংয়ের মানে হলো কারো কাছে সুযোগ, লেভারেজ আছে। আমি রাত পর্যন্ত বসে থাকলাম। আমি নীলকান্তজির ফার্ম হাউসের সেই শান্তিটা মনে করছিলাম, আর সেই শান্তির আড়ালে লুকিয়ে থাকা ভয়টা। আমি রিয়ার চেহারার আতঙ্ক মনে করছিলাম, যে কন্ট্রোলের মুখোশ পরে থাকলেও আসলে একজন কন্যাই ছিল। আর আমি রাঘবের চোখের শূন্যতা মনে করছিলাম, যে নিজের ইগোতে আমার মর্যাদা ভুলে গিয়েছিল। সকালে আমি ঠিক করে উঠলাম, আজ আমি কারো সাক্ষী হব না, আজ আমি পথপ্রদর্শক হব। আমি নীলকান্তজিকে কল করলাম। তিনি প্রথম রিংয়েই ধরলেন, যেন তিনি ঘুমননি। শারদাজি, ওনার গলায় ক্লান্তি ছিল। আমি বললাম, আজ আমাদের বসতে হবে, আপনি, আমি, রিয়া আর একজন উকিল। তিনি একটু থামলেন। আপনার মনে হচ্ছে আমি আইনি লড়াইয়ে ফেসে গিয়েছি? আমি বললাম, আইনি লড়াই নয়, সম্মানের লড়াই, আর এতে জয় সেই পায় যে সত্যকে সঠিক সময়ে সঠিক শব্দে তুলে ধরে। ঠিক আছে, তিনি বললেন, দুপুর 1টায়। আমি রাঘবের দিকে তাকালাম। তুমি চলবে? ও তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, এইবার আমি আপনাকে একা ছাড়ব না। আমি ওকে চোখ রাঙালাম না, শুধু বললাম, সাথে চলা ভালো কথা, কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করো না। ও মাথা নাড়ল, বুঝেছি। দুপুরে আমরা ফার্ম হাউসে পৌঁছলাম। এইবার বাড়ির গেটটা আমার কাছে আর বড় মনে হলো না, বড় মনে হলো সামনের কাজটা, সত্যকে বাঁচানোর কাজ। ভেতরে লাউঞ্জে রিয়া আগে থেকেই বসেছিল। ওর মুখটা শক্ত ছিল, কিন্তু চোখে লালচে ভাব ছিল, যেন সারা রাত ও বোর্ড মেম্বার আর ডোনারদের কল সামলেছে। ও আমাদের দেখেই দাঁড়িয়ে পড়ল। শারদাজি, আই এম সরি অ্যাবাউট লাস্ট নাইট, ইট স্পাইরালড। আমি বললাম, স্পাইরাল তখনই হয় যখন সত্যকে চেপে রাখা হয়। ও নিচু স্বরে বলল, ড্যাড, আর তারপর ওর কথা থেমে গেল। নীলকান্তজি একপাশে বসেছিলেন। আজ ওনার লাঠিটা শুধু একটা প্রপ বা শয্যা মনে হচ্ছিল না, আজ ওটা সত্যিই কোনো কিছুর অবলম্বন মনে হচ্ছিল, হয়তো অপরাধ বোধের। আমি কোনো ভূমিকা ছাড়াই বললাম, আপনার দৃষ্টিশক্তির আসল সত্যটা কি নীলকান্তজি? রাঘব অস্থির হয়ে নড়ে চড়ে বসল। রিয়া চোখ বন্ধ করে নিল। নীলকান্তজি দীর্ঘশ্বাস ফেললেন। আমি পুরোপুরি অন্ধ নই। আমি কিছু কিছু দেখতে পাই, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন ডাক্তার বলেছিলেন যে স্ট্রেসের কারণে কমপ্লিট ভিশন লস হতে পারে। আমি প্যানিক করে গিয়েছিলাম। মিডিয়া এটাকে ব্লাইন্ড বিলিয়নেয়ার বাড়িয়ে দিল। ডোনেশন বাড়ল, সহানুভূতি বাড়ল, মিশনের সুবিধে হল, আর তারপর আমার পক্ষে সত্য বলাটা কঠিন হয়ে গেল। রিয়ার গলা কান্নায় ভেঙে পড়ল। ড্যাড, ইউ লেট দেম বিল্ড আ মেথ। নীলকান্তজি ধীরে বললেন, আমি মিশনের জন্য করেছি, কিন্তু আমি ওখানেই ধরলাম। কিন্তু মিশনের নামে মিথ্যে ট্যাকে না, আর মিশন যদি সত্যের অভাবে ভেঙে যায় তবে তা মিশন থাকে না, মার্কেটিং হয়ে যায়। ঘরের ভেতরে পিন পতন নীরবতা নেমে এলো। রাঘব প্রথমবারের মতো খুব নিচু স্বরে বলল, মা ঠিক বলছে। রিয়া ওর দিকে এমনভাবে তাকালো যেন ও বিশ্বাসই করতে পারছিল না যে আর কেউ আমার পক্ষে আছে। ঠিক তখনই এক লোক ভেতরে এলো। সাধারণ স্যুট, শান্ত চোখ, হাতে ব্ল্যাঙ্ক ফোল্ডার। রিয়া বলল, ইনি অ্যাডভোকেট প্রকাশ, আমাদের ট্রাস্টের বিষয়গুলো ইনিয়ে দেখেন। উকিল বসেই সরাসরি বললেন, সিচুয়েশন টাইম সেন্সিটিভ। একজন রিপোর্টারের কাছে ইন্টারনাল মেডিকেল রেফারেন্স আর পুরনো ইন্টারভিউ ক্লিপস আছে। ও একটা ন্যারেটিভ তৈরি করছে যে মিস্টার বার্মা ডোনারদের মিসলিড করেছেন। নীলকান্তজি চেয়ারের হাতল শক্ত করে ধরলেন। তাহলে এখন? উকিল বললেন, দুটো রাস্তা আছে। প্রথমত আমরা অস্বীকার করি, দ্বিতীয়ত আমরা কন্ট্রোল ডিসক্লোজার করি। রাঘব তক্ষুনি জিজ্ঞেস করল, কন্ট্রোল ডিসক্লোজার? উকিল বুঝিয়ে বললেন, আমরা নিজেরা সামনে এসে সত্যটা বলি, প্রেক্ষিতটা তুলে ধরি, মেডিকেল নিউজ ক্ল্যারিফাই করি, আর ডোনারদের দেখাই যে মিশন ঠিক আছে। যদি রিপোর্টার আগে পাবলিশ করে দেয় তবে ও এটাকে ফ্রড বা জালিয়াতি হিসাবে সাজাবে। রিয়ার মুখ কঠোর হল। উই ডিসক্লোজ, উই লুজ ক্রেডিবিলিটি। আমি খুব শান্ত স্বরে বললাম, ক্রেডিবিলিটি মিথ্যে দিয়ে বাঁচে না রিয়া। ক্রেডিবিলিটি সত্য দিয়ে তৈরি হয়, আর সত্য নিজে থেকে বলার মাধ্যমে। রিয়া একদম তীক্ষ্ণ স্বরে বলল, আপনি কি বোঝেন? আপনি একদিন আগে আমাদের দুনিয়ায় এসেছেন। আমি ওর কথা মাঝপথে কাটলাম না। আমি ওকে পুরোটা বলতে দিলাম। তারপর ধীরে ধীরে বললাম,
আমি এটা জানি যে ভয় মানুষকে চালাক বানায় আর চালাকই মানুষকে একা করে দেয়। আমিও ভয় দেখেছি কাল বাস স্টপে। আর আমি এটাও দেখেছি যে সম্মান ফিরে পাওয়ার জন্য কাউকে পিষে ফেলতে হয় না, আপনাকে শুধু সত্যের পাশে দাঁড়াতে হয়। রিয়ার চোখ জলে ভরে এলো, কিন্তু ও চোখের পলক ফেলে জলটা আটকে নিল। ও নিচু স্বরে বলল, ড্যাডস হোল লাইফ উইল বি টর্ন অ্যাপার্ট। আমি বললাম, যদি তিনি সত্যের পাশে দাঁড়ান তবে তিনি ভাঙবেন না, তিনি স্বচ্ছ হবেন। নীলকান্তজি প্রথমবারের মতো আমার দিকে পুরো সততার সাথে মুখ ফেরালেন। আর যদি ডোনাররা চলে যায়? আমি বললাম, যে ডোনার সত্য দেখে পালিয়ে যায় সে মিশনের জন্য সঠিক নয়, যে থেকে যাবে সে আপনার সাথে চিরকাল থাকবে। উকিল মাথা নাড়লেন। ইটস রিস্কি, বাট ইটস দ্য ক্লিনেস্ট। অপশন। তারপর তিনি প্র্যাকটিক্যাল পদক্ষেপগুলো বললেন, একটা শর্ট প্রেস স্টেটমেন্ট, একটা লিমিটেড কিউএনএ, মেডিকেল ডিটেলস মিনিমাম রাখা, ফাউন্ডেশন গভর্নেন্স ট্রান্সপারেন্ট করা আর ইমিডিয়েট বোর্ড মিটিং। আমি আর একটা কথা যোগ করে দিলাম, আর অ্যাপোলজি, ক্ষমা প্রার্থনা। রিয়া চমকে গেল। অ্যাপোলজি? আমি বললাম, হ্যাঁ, কোনো ড্রামা ছাড়া, কোনো আত্মকরুণা ছাড়াই স্রেফ পরিষ্কারভাবে বলা, আমি আমার অবস্থাটা ঠিকভাবে ক্ল্যারিফাই করিনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এখন সংশোধন করছি। মানুষ পারফেকশন চায় না, মানুষ সততা চায়। নীলকান্তজির গলা কেঁপে উঠল। আমি মিথ্যে বলেছি। আমি বললাম, আপনি ভুল করেছেন। মিথ্যে শব্দটা কঠোর, কিন্তু সত্যও কঠোর হয়। পার্থক্য হল সত্য নিরাময় দেয়। রাঘব হঠাৎ বলে উঠল, মা, তোমার কি ভয় লাগছে না? তুমি এতে ফেসে যাবে। আমি ওর দিকে তাকালাম। ভয় লাগছে, কিন্তু যদি আমি আজ পিছিয়ে যাই তবে কাল তুমি আবার কাউকে কন্ট্রোল করে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবে, আর আমি তোমাকে ওই মানুষটা হতে দেখতে পারব না। রাঘবের চোখ ভিজে এলো, সেই সামান্য জল। ও নিচু স্বরে বলল, আমি আপনাকে বাসস্টপে ফেলে এসে নিজেকে বড় ভেবেছিলাম, কিন্তু আমি ছোট হয়ে গিয়েছিলাম মা। আমি কঠোর হলাম না, আমি শুধু বললাম, বড় সেই হয় যে নিজের ভুল মেনে নেয়। তারপর আমি আরেকটি লাইন যোগ করলাম খুব ধীরে, কোনো উপদেশ ছাড়াই। আর ভুল স্বীকার করার পর তার ফল এটাই হয় যে মন হালকা হয়ে যায়। সেই বিকেলেই স্টেটমেন্ট তৈরি হল। সন্ধ্যায় একটি ছোট নিয়ন্ত্রিত সভার আয়োজন করা হল। কোনো চাকচিক্যময় স্টেজ নেই, শুধু একটি শান্ত হলঘর, কয়েকটা ক্যামেরা আর সম্মানজনক পরিবেশ। নীলকান্তজি স্টেটমেন্ট পড়লেন। তিনি বললেন যে ওনার ভিশন কন্ডিশন জটিল। তিনি নিজের ভয়ের কারণে এটি জনসমক্ষে পরিষ্কার করেননি, এবং এখন ফাউন্ডেশন মেডিকেল ট্রান্সপারেন্সি পলিসি গ্রহণ করবে। তিনি মিশনের উপর ফোকাস রাখলেন, অ্যাক্সেসিবিলিটি আর এডুকেশন। শেষে তিনি একটি লাইন বললেন যা আমার ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল, আমি নিজের দুর্বলতা লুকিয়ে শক্তি দেখানোর চেষ্টা করেছি। আজ আমি নিজের সত্য দেখিয়ে শক্তিকে বেছে নিচ্ছি। রিয়া পেছনে দাঁড়িয়েছিল। ওর চোখে ভয়ও ছিল, আবার স্বস্তিও ছিল, যেন কোনো ভারী বোঝা ওর কাঁধ থেকে একটু নেমেছে। রিপোর্টাররা তীক্ষ্ণ প্রশ্ন করল। উকিল আইনি সীমানা বজায় রাখলেন। নীলকান্তজি কোথাও অতিরিক্ত ব্যাখ্যা দিলেন না। আর সবচেয়ে জরুরি হল, তিনি কোনো ব্লেম গেম খেললেন না। ডাক্তারের ওপর নয়, মিডিয়ার ওপর নয়, ডোনারদের ওপরও নয়, শুধু নিজের দায়ভার নিলেন। এটাই আসল মর্যাদা। পরের দুদিন ঝড় বয়ে গেল। কিছু ডোনার থামলেন, কিছু সাপোর্ট করলেন। বোর্ডে দুজন মানুষ রেগে গেলেন, একজন পদত্যাগ করার হুমকি দিলেন। কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। এনজিওর কিছু পুরনো সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি সামনে এসে বললেন, আমাদের কাছে এই মানুষটি হেডলাইন নয়, তিনি আমাদের জীবনের প্রভাব। কাহিনীর ন্যারেটিভ বদলাতে লাগল। ফ্রড থেকে ওটা হিউম্যান হয়ে গেল। আমি নিজের বাড়িতে ফিরলাম, তখন প্রথমবারের মতো মনে হলো আমার জীবন আবার সাধারণ হতে পারে। কিন্তু আমি এখন আর সেই পুরনো সারদা নই। এখন আমার মেরুদণ্ড সোজা আর দৃঢ়। তৃতীয় দিন সন্ধ্যায় রাঘব একা এলো। এইবার ও কোনো মিথ্যে তাড়া ছাড়াই এলো। ও আমার সামনে বসে বলল, মা, আমি তোমার কাছে সত্যিই ক্ষমা চাইতে এসেছি। আমি ওকে দেখলাম। কিসের জন্য? ও বলল, আমি তোমাকে ভালোবাসার নামে কন্ট্রোল করেছি। আমি তোমাকে সোসাইটিতে লজ্জার কারণ মনে করতে শুরু করেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার মা, আমার দায়িত্ব নও। আমার চোখ শান্ত ছিল। আমি বললাম, ক্ষমা তখনই পূর্ণ হয় যখন তুমি একটা প্রতিশ্রুতি নয়, একটা অভ্যেস বদলাবে। ও তক্ষুনি বলল, আমি বদলে যাব, আর আমি চাই আপনি নিজের ফাইন্যান্স আর ডিসিশন নিজে ম্যানেজ করুন। যদি আপনি চান তবে আমি শুধু সাপোর্ট করব, ইন্টারফেয়ার করব না।
আমার প্রথমবারের মতো মনে হল এটাই সেই ছেলে যাকে আমি চেয়েছিলাম। আমি নিচু স্বরে বললাম, ঠিক আছে, কিন্তু মনে রেখো, সীমা ভালোবাসাকে ভেঙে দেয় না, বরং বাঁচিয়ে রাখে। ও মাথা নেড়ে বলল, বুঝেছি। পরের সপ্তাহে আমি আবার ফার্ম হাউসে গেলাম। এইবার কোনো ড্রামার জন্য নয়, শুধু চায়ের জন্য। রিয়া নিজে ট্রে রাখল। ওর হাত হালকা কাঁপছিল, যেন ও নিয়ন্ত্রণ ছাড়তে শিখছে। ও বলল, শারদাজি, থ্যাংক ইউ, ইউ ডিডন্ট হ্যাভ টু। আমি বললাম, আমি করেছি, কারণ আমি জানি যদি সত্য সময় বলা না হয় তবে মিথ্যে সম্পর্কগুলোকে খেয়ে ফেলে। নীলকান্তজি খুব নিচু স্বরে বললেন, আপনি আমাকে লজ্জা থেকে বাঁচাননি, আপনি আমাকে নিজের থেকে বাঁচিয়েছেন। আমি ওনার দিকে তাকালাম। এখন আপনাকে নিজেকেও ক্ষমা করতে হবে, না হলে আপনি এগোতে পারবেন না। তিনি চুপ থাকলেন, তারপর বললেন, আমি চেষ্টা করব। আমি হেসে বললাম, চেষ্টা নয়, রোজকার সিদ্ধান্ত। এটা বলতে গিয়ে আমার নিজের উপরও হাসি পেল, কারণ আমি নিজের ভেতরেও রাঘবের প্রতি এবং সমাজের প্রতি তিক্ততার বীজ দেখেছিলাম। আমি সেগুলোকে জল দিয়েছিলাম, আর সেদিনই নিজের মনে একটা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি বাউন্ডারি রাখব, কিন্তু তিক্ততা রাখব না। আমি শাস্তি দেব না, কিন্তু ফলাফল বা কনসিকোয়েন্স অবশ্যই থাকতে দেব, যাতে শিক্ষা বজায় থাকে। আর এটাই ছিল আমার নীরব বিচার, আইনি নয়, আত্মিক, মার্জিত এবং সংস্কারমূলক। কাহিনী শেষ হয় না, তবে এই অধ্যায়ে এসে অবশ্যই থামে, কারণ প্রথমবারের মতো আমার জীবনে ৩ জন মানুষ সত্যের পাশে দাঁড়াল, একজন পিতা, একজন কন্যা এবং আমার ছেলে। আর আমি নিজেকে আবার খুঁজে পেলাম। এই কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তবে কমেন্টে জানান আপনি কোন শহর থেকে শুনছেন। আর আপনিও যদি কখনো নিজের বাউন্ডারির জন্য রুখে দাঁড়িয়ে থাকেন তবে শুধু একটি শব্দ লিখে দিন, মর্যাদা।